প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2 প্রথম অধ্যায়ের 1.4 পরিচ্ছেদটি দেখব। এখানে বলা আছে অ্যাডমিট্যান্স, সাসেপ্ট্যান্স এবং কন্ডাক্ট্যান্সের সংজ্ঞা। এখানে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই আমরাও এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এখানে আমরা প্রথমে দেখব অ্যাডমিট্যান্স কাকে বলে সেই জিনিসটা। অ্যাডমিট্যান্স কি বোঝার আগে আমাদের পূর্বে যেগুলো ছিল আমরা পড়েছিলাম, তার ভিতরে ছিল যে ইম্পিডেন্স, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স। আমরা জানি ইম্পিডেন্সকে যে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর ইম্পিডেন্স হচ্ছে একটি এসি সার্কিটের মোট যে বাধা তাকে বলা হয় ইম্পিডেন্স। এই সার্কিটে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যেখানে রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তার সবগুলোই আসলে কিছু কারেন্ট প্রবাহে বাধা প্রদান করে। আর এই সামগ্রিক বাধাকে যখন আমরা একত্রে লিখি তখন তাকে বলা হয় ইম্পিডেন্স, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে জেডের পূর্বের যে অক্ষর একটি আমরা জানি অয়, সেই অয় দ্বারা প্রকাশ করা হয় অ্যাডমিট্যান্সকে। তাহলে অ্যাডমিট্যান্স কি? একটি এসি সার্কিটে আমরা যখন একটি এসি সাপ্লাই দিই তখন 1 ভোল্টের কারণে বা প্রতি ভোল্টের কারণে যে পরিমাণ কারেন্ট পাওয়া যাবে বা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তার যে একটা পরিমাণ, তাকে বলা হয় অ্যাডমিট্যান্স। এই জিনিসটিকে যদি আমরা ভালোভাবে বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো যে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টের কারেন্টকে অ্যাডমিট্যান্স বলে। অর্থাৎ এখানে যদি একটি সোর্স থাকে, আমরা জানি যে বৈদ্যুতিক চাপকেই বলা হয় ভোল্টেজ, আর ভোল্টেজের কাজই হচ্ছে আসলে কারেন্ট প্রবাহে সে সরাসরি যেতে সাহায্য করে। কারেন্ট প্রবাহে সাহায্য করে কে? ভোল্ট। তার মানে ভোল্ট হচ্ছে একটি বৈদ্যুতিক চাপ ক্রিয়েট করে যেটি ইলেকট্রনের উপর, আর তার কারণে সার্কিটে কারেন্ট প্রবাহের কি হয়? সৃষ্টি হয়, তাই না? তার মানে অ্যাডমিট্যান্সের সংজ্ঞা যখন আমরা দিব তখন বলবো যে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টে কারেন্টকে, প্রতি একক ভোল্টে যে কারেন্ট থাকে বা কারেন্টকে কি বলা হয়? অ্যাডমিট্যান্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পিডেন্সের কাজ হচ্ছে সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা সৃষ্টি করা, অপরদিকে অ্যাডমিট্যান্সের কাজ হচ্ছে কারেন্ট প্রবাহের পথকে সুদৃঢ় করা, মানে আরও সুন্দর করে দেওয়া, তাই না? তাহলে বুঝতে পারছি যে ইম্পিডেন্সের কাজ বাধা প্রদান করা, আর অ্যাডমিট্যান্সের কাজ কারেন্টকে যেতে আরও সুন্দর করে পথ তৈরি করে দেওয়া বা কারেন্টকে যেতে দেওয়া। তাহলে অবশ্যই অ্যাডমিট্যান্স হবে ইম্পিডেন্সের উল্টা। তার মানে আমরা অ্যাডমিট্যান্সকে লিখতে পারি 1/Z। তার মানে আমরা ইম্পিডেন্সকে 1/Z, এটি হচ্ছে উল্টা করে লেখা। উল্টা করে দিলেই সেটাকে আমরা অ্যাডমিট্যান্স হিসেবে সংজ্ঞায়িত করতে পারছি। আর অপরদিকে ইম্পিডেন্স সমান আমরা লিখতে পারবো 1/Y। তার মানে অ্যাডমিট্যান্সকে উল্টা করে দিলে আবার ইম্পিডেন্সও লেখা যায়। যদি সেটা RLC সার্কিট হয় তাহলে আমরা মোট ইম্পিডেন্সের যে সূত্র জানতাম সেটি হচ্ছে Z সমান R প্লাস J XL মাইনাস XC, এই ফরম্যাটে লিখতাম, তাই না? ঠিক RLC সার্কিটের ক্ষেত্রে অ্যাডমিট্যান্সেরও একটি সমীকরণ আমরা লিখতে পারবো, সেটি হচ্ছে এখানে আমরা ওয়াই অ্যাডমিট্যান্স সমান আমরা লিখতে পারবো G প্লাস J BL মাইনাস BC। এখন এটা কিভাবে আমি লিখলাম এর বিস্তারিত ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করব। এখন এই সমীকরণটি আমরা অনেকেই পরিচিত, কিন্তু এই সমীকরণটি আমরা পরিচিত অনেকে হয়তো নাও থাকতে পারি। আমরা পূর্বেই জানব যে একটি এসি সার্কিট সমাধানের অনেকগুলো পদ্ধতি আছে, মোটামুটি 4টি পদ্ধতি আছে। তার ভিতরে একটা আছে ইম্পিডেন্স পদ্ধতিতে এসি সার্কিটকে সমাধান করা যায়, আর একটা হচ্ছে অ্যাডমিট্যান্স পদ্ধতি, আর একটা হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা পদ্ধতি, আর একটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম পদ্ধতি। এই 4টি পদ্ধতিতে আমরা এসি সার্কিটকে কী করতে পারি? সমাধান করতে পারি, ঠিক আছে? আমরা ইম্পিডেন্স পদ্ধতিতে পূর্বে যে সকল ম্যাথগুলো করেছি সেগুলো আসলে সবগুলো ইম্পিডেন্স পদ্ধতি করেছি, অর্থাৎ এই ফরম্যাটে সকল হিসাবগুলো করেছি। সেটি যদি RLC সার্কিট হয়, আর যখন আমরা পেয়েছি RL সার্কিট, মানে যখন কোনো সার্কিটে রেজিস্টর আর ইন্ডাক্টর ছিল, তখন আমরা ইম্পিডেন্সের সূত্র ফেলেছিলাম ঠিক এইভাবে R প্লাস J XL, তাই না? যখন আমরা RC শাখার ক্ষেত্রে ইম্পিডেন্সের সূত্রটি ফেলেছিলাম R মাইনাস JXC। RC শাখার ক্ষেত্রে মানে রেজিস্টর আর ক্যাপাসিটর দ্বারা যে সার্কিট গঠিত হয়েছিল, তাই না? ঠিক একইভাবে
অ্যাডমিটেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইম্পিডেন্সকে উল্টা করে দিলে আমরা অ্যাডমিটেন্স পাচ্ছি, আর তার সমীকরণ হচ্ছে অ্যাডমিটেন্স সমান জি প্লাস জে বিএল মাইনাস বিসি। এখন আমি দেখব যে এখানে জি কেন দিলাম, আর এখানে বিএল কেন দিলাম, আর বিসি কেন দিলাম। আমরা ইম্পিডেন্স পদ্ধতিতে আমরা দিতে পারছি কিনা আর, তার মানে এটিকে বলা হয় রেজিস্ট্যান্স। আর এই রেজিস্ট্যান্স যেটি অ্যাডমিটেন্স পদ্ধতিতে জি আছে, এই জিকে বলা হয় কন্ডাক্ট্যান্স, যাকে এই কন্ডাক্ট্যান্সকে জি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ রেজিস্ট্যান্স কারেন্ট প্রবাহে আমরা জানি সরাসরি বাধা প্রদান করে, আর কন্ডাক্ট্যান্স কন্ডাক্টিভিটির একক হচ্ছে প্রতীক, মানে কন্ডাক্টিভিটি হচ্ছে পরিবাহিতা, তাই না? পরিবাহিতা, এই পরিবাহিতার একক কি? কন্ডাক্ট্যান্স বলা হয়, ঠিক আছে? এই কন্ডাক্ট্যান্সকে কী দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা। তার মানে রেজিস্ট্যান্স সবসময় কারেন্ট প্রবাহকে বাধা প্রদান করবে, আর এই কন্ডাক্ট্যান্স কারেন্ট কতটুকু প্রবাহিত হচ্ছে তার সুদৃঢ় পথ, সেই পথকে নির্দেশ করবে এই কন্ডাক্ট্যান্স। তার মানে রেজিস্ট্যান্সের উল্টা কাজ কিসের? কন্ডাক্ট্যান্স, যাকে আমরা কী দ্বারা প্রকাশ করছি? জি দ্বারা। তার মানে এই কন্ডাক্ট্যান্স বলতে পারি না অন ভাগ আর, তার মানে রেজিস্ট্যান্সের বিপরীত কাজ করছে সে, বিষয়টা বলা গেল। তার মানে রেজিস্ট্যান্স কারেন্টকে বাধা প্রদান করে আর কন্ডাক্ট্যান্স কারেন্টকে যেতে দেয়। মনে রাখতে হবে এই ইম্পিডেন্স পদ্ধতিতে আমরা যে এখানে এক্সেল ব্যবহার করছি, আর ব্যবহার করছি, জেড ব্যবহার করছি, সবগুলো কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি করবে। অপরদিকে এই অ্যাডমিটেন্স পদ্ধতিতে আমরা যেগুলো ব্যবহার করব, অ্যাডমিটেন্স, কন্ডাক্ট্যান্স আর সাসেপ্ট্যান্স, সেগুলো কারেন্ট প্রবাহে সাহায্য করবে, ঠিক আছে? এরপর আমরা দেখব রিঅ্যাক্ট্যান্স। আমরা ইম্পিডেন্স পদ্ধতিতে এক্স এল দ্বারা বুঝিয়েছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। তার মানে এখানে এল হচ্ছে ইন্ডাক্টরের প্রতীক আর এক্স হচ্ছে রিঅ্যাক্ট্যান্সের প্রতীক। তাই এক্সএল সমান আমরা বলতে পারি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। অপরদিকে এক্সসি, যাকে বলেছি ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। এই রিঅ্যাক্ট্যান্স সেটি অ্যাডমিট্যান্স পদ্ধতিতে হয়ে যায় সাসেপ্ট্যান্স, যাকে বি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? সাসেপ্ট্যান্স বলা হয়। এই সাসেপ্ট্যান্স হচ্ছে এই রিঅ্যাক্ট্যান্সের উল্টা। তার মানে আমরা বি সমান বলতে পারি 1/x। বিষয়টা ক্লিয়ার? এখন সেটি যদি ইন্ডাকটিভ সাসেপ্টেন্স হয় তাহলে আমরা লিখব বিএল, আর সেটি যদি ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স হয় তাহলে আমরা লিখব বিসি। তাহলে এই ইম্পিডেন্স পদ্ধতি এবং অ্যাডমিটেন্স পদ্ধতি থেকে আমরা তুলনা করে দেখলাম যে আসলে এদের একে অপরের সম্পর্ক কতটুকু, ঠিক আছে? এখন আমরা এর বিস্তারিত আরও একটি জানার চেষ্টা করব যে আসলে অ্যাডমিটেন্সটা কি। অ্যাডমিটেন্স, যাকে ইংরেজি বড় হাতের অয় অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আমি পূর্বেই বলেছি একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টের কারেন্টকে বলা হয় অ্যাডমিটেন্স। অর্থাৎ আমরা জানি ভোল্ট কারেন্টকে বিদ্যুৎ প্রবাহে সাহায্য করে। এই 1 ভোল্টের কারণে বা প্রতি একক ভোল্টের কারণে যে পরিমাণ কারেন্ট হয় তাকেই বলা হয় অ্যাডমিটেন্স, ঠিক আছে? এই অ্যাডমিটেন্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে যে কন্ডাক্ট্যান্স, যাকে জি দ্বারা প্রকাশ করা হয়। এই জি হচ্ছে আসলে কি সেটি আমরা জানবো। যে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদানকে, কারেন্টের কোন উপাদানকে? আনুভূমিক উপাদানকে বলা হয় কন্ডাক্ট্যান্স। এটি যদি আমরা করতে চাই আমাদের একটি ভেক্টরের সাহায্য নেওয়া লাগবে। মনে করো যে এটি একটি অ্যাক্সিস, রেফারেন্স অ্যাক্সিস। আমরা জানি একটি আরএলসি প্যারালাল সার্কিটে, আমরা একটি প্যারালাল সার্কিট এখানে ছোট করে আঁকাইনি। আচ্ছা, এই প্যারালাল সার্কিটের সকল শাখায় কি এক থাকে? কারেন্ট না ভোল্টেজ? ভোল্টেজ এক থাকে। তার মানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে সকল অংশে ভোল্টেজ এক থাকে। তাই রেফারেন্স অ্যাক্সিস হিসেবে আমাদের কাকে ধরতে হবে? ভোল্টেজকে রেফারেন্স অ্যাক্সিস হিসেবে ধরতে হবে, কেননা সকল অংশে ভোল্টেজের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? কিন্তু আরএলসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই রেফারেন্স অ্যাক্সিস হিসেবে আমরা কাকে ধরেছিলাম? কারেন্টকে ধরেছিলাম, কারণ সিরিজ সার্কিটের সকল জায়গায় কি থাকে? কারেন্ট এক থাকে।
যখন আমরা আরএলসি সিরিজ সার্কিটের ভেক্টর এঁকেছিলাম গত পর্বে যে বই ছিল ইলেকট্রিক্যাল সার্কিট 1, সেখানে কারেন্টকেই কিন্তু আমরা রেফারেন্স অ্যাক্সিস হিসেবে ধরেছিলাম। কিন্তু প্যারালাল সার্কিটে ভোল্টেজ যেহেতু এক থাকে সকল অংশে, তাই রেফারেন্স অ্যাক্সিস হিসেবে আমরা ভোল্টেজকে ধরলাম। এখন এটি হচ্ছে ভোল্টেজ। এখন বলছে যে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদানকে, আনুভূমিক উপাদান কোনটা এখানে বলো তো? এটা আনুভূমিক উপাদান না? ভোল্টেজের সাথেই যে একটা উপাদান হবে সেটাকে বলা হয় আনুভূমিক উপাদান, ঠিক আছে? তার মানে এরই উপরই একটা উপাদান থাকবে যেটা হচ্ছে আনুভূমিক উপাদান, যেটা ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে, ঠিক আছে? সেই উপাদানকে বলা হবে কন্ডাক্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এর উপর দিলে ওভারল্যাপ হবে। এখন আমি এটা বোঝানোর সাথে সাথে সাসসেপ্টেন্সটাও তোমাকে বোঝানোর চেষ্টা করব। সাসসেপ্টেন্সকে পূর্বে বলেছি বি দ্বারা প্রকাশ করা হয়, আর সেটা যদি ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স হয় তাহলে বিএল দেব, আর যদি ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স হয় তাহলে আমরা দেব বিসি, ঠিক আছে? যেহেতু রিঅ্যাকটেন্সও দুই ধরনের ছিল, সাসসেপ্টেন্সও দুই ধরনের হতে পারে, ঠিক আছে? দেখো, সমীকরণে মানগুলো যখন আমরা বসাইছিলাম, ইম্পিডেন্সের ক্ষেত্রে ছিল আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, আর এখানে ঠিক একই অবস্থায়, শুধু মানগুলোকে পরিবর্তন করেছি। আর এর জায়গায় দিয়েছি জি, যে জায়গায় যে ঠিকই আছে, আর এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সের জায়গায় ইন্ডাকটিভ সাসসেপ্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের জায়গায় ক্যাপাসিটিভ সাসসেপ্টেন্স বসাই দিয়েছি, তাই না? তাহলে দেখো সাসসেপ্টেন্স বিষয়টা কি। সাসসেপ্টেন্স যাকে বি দ্বারা প্রকাশ করা হয়, সাসসেপ্টেন্স সংজ্ঞা হলো একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টে কারেন্টের আনুভূমিক উপাদানকে, কারেন্টের কি উপাদানকে? কারেন্টের আনুভূমিক উপাদানকে বলা হয় কন্ডাক্ট্যান্স, আর উলম্ব উপাদানকে সাসসেপ্টেন্স বলা হয়। তার মানে একটি এসি সার্কিটের প্রতি একক ভোল্টে কারেন্টের উলম্ব উপাদানকে, তার মানে যে উপাদানের জন্য কারেন্টের অবস্থান উলম্বভাবে হবে তাকে বলা হয় সাসসেপ্টেন্স। এখন এই তো একটা সার্কিট, পূর্বে পড়েছিলাম যে রেজিস্ট্যান্স, পিওর রেজিস্টিভ সার্কিটে পাওয়ার ফ্যাক্টর কি হয়? ইউনিটি হয়। তার মানে কোনো ফেজ অ্যাঙ্গেল সৃষ্টি করে না। ভোল্টেজ এবং কারেন্টকে ঠিক একই লাইনে এইভাবে দেখাইছিলাম, মনে আছে? যেখানে ভি দিয়ে এখানে আই দিই, তাই না? এইটা যদি রেফারেন্স অ্যাক্সিস হয়, তার মানে এই রেজিস্ট্যান্স বা কন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স ও কন্ডাক্ট্যান্স একটা অপরটার বিপরীত না? তো এও যে বাধা সৃষ্টি করে তার অবস্থান এই রেফারেন্স অ্যাক্সিসের উপরই হবে, সেটাকে বলছি কন্ডাক্ট্যান্স। বুঝতে পারছো? অপর দিকে আমরা যখন এক্সএল আর এক্সি ব্যবহার করেছিলাম তখন কি হয়? এ নির্দিষ্ট ফেজ অ্যাঙ্গেল সৃষ্টি করে। তার মানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর ব্যবহার করলে সেই কারেন্টকে একটা নির্দিষ্ট ফেজে অবস্থান করায়। তাহলে এই সাসসেপ্টেন্স তো সেই উপাদানটাই, কারণ এই সাসসেপ্টেন্সের ভিতরে কখনো পাবো আমরা বিএল, কখনো পাবো বিসি। তার মানে এগুলো কারেন্টকে একটা নির্দিষ্ট ফেজ অ্যাঙ্গেলে করাবে না। সেইটার যে উলম্ব উপাংশ পাবো, সেই উলম্ব উপাংশটাকে বলা হবে কি? সাসসেপ্টেন্স। মনে থাকবে? এটাই হচ্ছে সেই উলম্ব উপাংশ, যেটাকে বলা হয় আই সাইন থিটা, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা কয়টা উপাংশ পেলাম? যে এখানে একটা উপাংশ পেয়েছি সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স, এখানে একটা উপাংশ পেয়েছি ভেক্টরিকের যে যোগসূত্র আমরা সূত্র জানি সেটাকে বলছে সাসসেপ্টেন্স। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? কন্ডাক্ট্যান্স এবং সাসসেপ্টেন্স যোগ করলে ইম্পিডেন্স পাই। তাহলে যোগের নিয়ম কি ছিল? এখান থেকে আমরা এই পর্যন্ত যাব, মনে আছে? ভেক্টরের যে যোগসূত্র শিখেছিলাম। তাহলে এইটাই হবে, দুইটার যোগ করলে কি পাই আমরা? অ্যাডমিটেন্স। এই যে কন্ডাক্ট্যান্স এবং সাসসেপ্টেন্সকে ভেক্টরিক্যাল যোগ করে আমরা অ্যাডমিটেন্সটি পেলাম, ঠিক আছে? আচ্ছা, আর যে সেটা যদি কারেন্টের ক্ষেত্রে হয় তাহলে সেটি আমাদের এটি হবে আসলে মোট যে কারেন্ট, আর এদিকে হবে আইএল কারেন্ট অথবা আইসি কারেন্ট, আর এটা হবে কি হবে? আইআর কারেন্ট বা আইজি কারেন্ট, ঠিক আছে? কন্ডাক্ট্যান্সের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের একটি এসি সার্কিটের অ্যাডমিটেন্স, সাসসেপ্টেন্স এবং কন্ডাক্ট্যান্সের যে ধারণা সেটা।